নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা ঘটনা নিয়ে। তবে বলবো সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় তোমরা সবাই মিলে যেরকম ভাবে আমার জন্য প্রার্থনা করেছো, আগের থেকে শরীরটা এখন অনেকটাই ভালো আছি। আর রেস্টেও ছিলাম, একটা দিন পুরো রেস্ট নিয়েছি। আজকে ঘটনা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, কারণ তোমরা অনেকেই আমার ঘটনার জন্য অপেক্ষা করো। আর সত্যি কথা বলতে ঘটনা না দিলে আমারও মন থেকে একদম ভালো লাগে না। আজকে তোমাদের জন্য ঘটনাটা নিয়ে এসেছি। ঘটনাটা কিন্তু বলতে পারি দারুণ ভয়ের। প্রত্যেক দিনের মতো বলবো, তোমরা একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকে যাও। আজকে যাব সোজা ঘটনায়। আজকে আমাদের ঘটনাটা আসে নিমতা থেকে এক দাদা ভাই ওনার জীবনের একটি অভিজ্ঞতা উনি শেয়ার করেন। বলে, দিদি ভাই, আমার বাড়ি হচ্ছে কলকাতার নিমতায়। আমার নামটা আজকে প্রকাশ না করলেই ভালো হয়, তার কারণে নামটা পাঠালাম, কিন্তু আপনি সেটা বলবেন না। সেরকম ভাবেই ভাইয়ের কথা মতো আজকে ঘটনাটা তুলে ধরছি। ভাইটি বলে, দিদি ভাই, আমি প্রায় 7 বছর ধরে অটো চালাই। তো আমার জীবনে অনেক অভাব অনটন কষ্ট, একটা সংসার টানতে এরকম করে 7টা বছর কাটে। 7 বছর ধরেই কিন্তু আমি একজন অটো ড্রাইভার। তো আমার জীবনে সেরকমভাবে কোনো ভালো দিন খারাপ দিন বলে কিছুই ছিল না। প্রত্যেক দিন আমার কাছে একই রকম ভাবেই কাটে। কিন্তু যখন আমার বাড়ি থেকে আমাকে বলা হয় যে, ছেলে তুমি বড় হয়েছো, আর বাঙালি মধ্যবিত্ত বাড়ির একটা তো মা বাবার কথা আছেই, সেটা হচ্ছে রোজগার যখন তুমি করতে শিখে গেছো, তোমাকে কিন্তু এখন তোমার সংসার করতে হবে। সেরকম ভাবে আমাদেরই ওখানের একটি মেয়েকে আমার ভালো লাগতো। কোনোদিন সেরকম ভাবে তাকে আমি প্রপোজ করিনি, সেই মেয়েটিরও আমাকে ভালো লাগতো, সেটা বুঝতে পারতাম। তো যখন বাড়ি থেকে আমাকে বিয়ে করার জন্য মা বাবা বলে, তখন আমি মাকে বাবাকে বাড়িতে বললাম যে আমার একটি মেয়েকে ভালো লাগে, তবে মেয়েটি আমাকে ভালো লাগে, কিন্তু সে বিবাহ করবে কিনা সেটা আমি জানি না। তো বাড়ি থেকে তখন আমার মা বাবা বলল, তুই মেয়েটার বাড়ির অ্যাড্রেসটা দে, আমরা গিয়ে যোগাযোগ করব। তো সেরকম ভাবে খুব ভয়ে ভয়ে মাকে বাবাকে মেয়েটি বাড়ির অ্যাড্রেসটা আমি দিই। তো মা বাবা যখন যাওয়ার পর তাদের বাড়ি থেকেও কিন্তু তারা রাজি হয়ে যায়। খুব তাড়াতাড়ি বাড়ি থেকে দুই বাড়ি এক করে আমাদের বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর আমার প্রায় 1.5 বছরের মাথায় একটি কন্যা সন্তান হয়। এরকম ভাবেই কিন্তু জীবনটা আমার চলছিল। মাকে বাবাকে বউ মেয়ে সব নিয়ে ভালো মতনই ছিলাম। হঠাৎ করে বাড়ি থেকে বাবার একটা বড় অসুখ ধরা পড়লো। তারপরে মাথায় একটা প্রেশার আসলো, সেটা হচ্ছে যেহেতু আমি বাড়ির একমাত্র ছেলে, আমার সেই অটো চালিয়ে সেরকম রোজগার হতো না, যেখানে আমি আমার মাকে বাবাকে বউ বাচ্চা সব কিছু টেনে ওষুধের খরচাটা আমাকে তোলার জন্য আমাকে রাস্তায় তখন অটো নিয়ে প্রায়শই রাত পর্যন্ত ঘুরতে হতো। এরকম ঘুরতে ঘুরতেই প্রায় অনেকটা দিন কেটে যায়। কোনো দিন খুব ভালো হতো রোজগার, কোনো দিন সেরকম হতোই না। এরকম করতে করতে একদিন খুব ভালো করে মনে আছে, আমাদের একটা অটো স্ট্যান্ড আছে, সেখানে সবাই মিলে বসে রয়েছি। আনুমানিক তখন ঘড়িতে রাত 11টা বাজে। রাস্তা প্রায় বলতে পারি পুরোটাই ফাঁকা, লোকজন সেরকমভাবে নেই। তো বসে রয়েছি, আমার সাথে আমারই সমবয়সী কিছু অটো ড্রাইভার, তারাও বসে গল্প করছি। বেশ শীতের সময় ছিল, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মানে একটা সময় হয় না, ঠান্ডাটা যখন ঠিকঠাক পড়ে না, তখন এক আধ দিন কিন্তু ছিটে ফোটা একটা বৃষ্টি হয় ঠান্ডা পড়ার জন্য। ঠিক ওরকমই সময় বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু জাকিয়ে বেশ সেদিন ঠান্ডাও পড়েছে। তো আমাদেরই মধ্যে একজন অটো ড্রাইভার ভাই, ও আবার বলল, চল না রাস্তার পাশে একটুখানি আমরা শুকনো পাতা রাস্তা দিয়ে কিছু দেয়াল দিয়ে পোস্টার তুলে একটুখানি আগুন ধরাই, হাত পাগুলো সেঁকবো, প্রচণ্ড ঠান্ডায় হাত পা বড় হয়ে যাচ্ছে। তো সেরকমভাবে আমরা একটা সবাই মিলে একে একে ওই দেখলাম যে দেয়ালের গায়ে নানা রকম বইয়ের যে পোস্টারগুলো লাগানো থাকে, সেই পোস্টার কাগজগুলো তুলে এনে একটা রাস্তার পাশে আমরা বেশ গুছিয়ে রাখি।
তারপরে ওখানে আমরা বেশ আগুন ঠাগুন ধরিয়ে সবাই এক জায়গায় বসে রয়েছি। তারপর যখন কোনো ভাড়া আসছে না, প্রায় সময় তো গতিবেগে চলেই যাচ্ছে, আনুমানিক 12টার কাছাকাছি, তখন একে 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 সবাই বাড়ি চলে যায়। তো আমি বসে রয়েছি, কারণ আমার বাড়িটা ছিল একটু অন্য পথে। আমি ভাবলাম বাড়ি যখন যাব, এতটা রাত হয়েছে, যদি একটা ভাড়া আমি পেয়ে যাই তাহলে পরে ভালো হয়, রাতের বেলা ভাড়াটাও একটু বেশি পাওয়া যায়। তো সেখানে এমনিতে ওই সময় বাসও বন্ধ হয়ে গেছে, সেরকমভাবে গাড়িও নেই। তো আমি চুপচাপ ওই আগুনের ধারে বসে রয়েছি, থাকতে দেখলাম একটি বউ কোথা থেকে যেন হেঁটে আসলো। বউটির হাতে একটি ব্যাগ ছিল। বউটি এসে আমাকে বলল, এই দাদা, ঠিক এরকম করে, এই দাদা, একটি জায়গার নাম বললো আপনি ওখানে যাবেন? আমার কিন্তু ওই রুটে মানে বাড়ি না। কিন্তু আমি তখন বললাম যে হ্যাঁ, কেন যাব না। তা আমি বললাম, দেখুন আমি ওইদিকে যাব, তাহলে আমাকে তো ঘুরে আমার বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, আর ভাড়া কিন্তু ডবল লাগবে, কারণ এই রাতে আপনি কিন্তু কোনো গাড়ি পাবেন না। তখন বউটি বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি যা ভাড়া চাইবেন আমি দেব। তা আমার শুনে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। তখন আমি বললাম, দেখুন ওখানে তো মোটামুটি আপনাকে এখন যেতে গেলে আমাকে 300 টাকা ভাড়া দিতে হবে। বললো 300 টাকা, এই কথাও বললো। কিন্তু আমি যে বউটির সাথে কথা বলছি, বউটি কিন্তু আমার যে অটোর ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি কিন্তু রাস্তার পাশে যেখানে আগুন ধরানো রয়েছে ওখানটা কিন্তু বসেই ওনার সাথে কথা বলছি। আমি কিন্তু বউটি যেহেতু আমার অটোর সামনে দাঁড়িয়ে, আমি কিন্তু বউটির মুখ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি একজন মহিলা। আর প্রচন্ড ঠান্ডা, কুয়াশাও পড়েছে, আর আমি আগুনের সামনে বসে রয়েছি, বেশ ধোঁয়া উঠছে, ওনার সাথে কিন্তু আমার কথোপকথন হচ্ছে। তখন বউটি রাজি হওয়ায় পেছনের সিটে গিয়ে উঠে বসে। আমি হাতটা জাস্ট আগুন থেকে তুলে ঘষতে ঘষতে এসে অটোটা স্টার্ট দিয়ে যখন যাচ্ছি, তখন আনুমানিক 12টা বেজে গেছে। পুরো রাস্তা ফাঁকা, রাস্তার দুপাশে কুকুরের শব্দ শুনতে পাচ্ছি। আমি গাড়ি কিন্তু হাই স্পিডে নিয়ে ছুটছি, কারণ আমি জানি যেহেতু আমার বাড়ি ওই রুটে না, আমি ওনাকে ফেলে দিয়ে ওনার গন্তব্যস্থলে আমি রিটার্ন ব্যাক করে সোজা বাড়ি চলে যাব। তো আমার হাতে ঘড়ি ছিল, আমি তখন দেখলাম 12টা তো বেজেই গেছে। আমি আনুমানিক চিন্তা করলাম আমার বাড়ি যেতে যেতে প্রায় 2টো তো বাজবেই। তো সেরকমভাবেই আমি ওনাকে নিয়ে যাই। যখন যাচ্ছি তখন আস্তে আস্তে উনি যেই রুটটায় যাবেন ওই দিকটা যখন আমি রাস্তায় যাচ্ছি ভেতর দিকে, তখন দেখছি রাস্তার চারপাশে পুরো কোনো জায়গায় রাস্তার ধারে যে লাইটগুলো থাকে জ্বলছে, কোনো জায়গায় অন্ধকার। তো আমি ভদ্রমহিলাকে নিয়ে যাচ্ছি, আর আমি মনে মনে ভাবছি একজন মহিলা এত রাতে কোথা থেকে আসলো, আর ওনার কি একটুখানি ভয় নেই? আমার সাথে যাচ্ছে, যদি উনি রাতের বেলা বাড়ি ফিরতে কোনো গাড়ি না পেত কি হতো? আমি অনেক কিছু নিজে চিন্তা করছি, করে আমি আমার মতো কিন্তু গাড়ি নিয়ে এগোচ্ছি। প্রায় উনি যেখানে নামবে অতটা যাওয়ার হয়তো হাতে খুব তো 5-7 মিনিট বাকি। ওই সময় আমার কি মন গেল যে একটি মহিলা এখন এত কথা বললো, এতক্ষণ ধরে আমি যাচ্ছি, উনি কোনো কথা বলছে না। তো আমার একটু সন্দেহ হলো। আবার ভাবলাম পেছনে ঘুরে তাকাবো না, বাবা একা মহিলা আছে, আবার যদি চিৎকার চেঁচামেচি করে একটা বাজে ব্যাপার হয়ে যাবে, রাস্তায় এখন কেউ নেই, আবার কোথা থেকে কি আসবে কি হবে। আর ওই সময়টা মানে খুব খুব প্রচলন ছিল কলকাতার শহরে, অলিতে গলিতে অটোওয়ালা ট্যাক্সিওয়ালা মেয়ে বউদের সাথে রেপ করছে, এইটা নিয়ে ওই সময় একটা ভাইরাল ব্যাপার ছিল। সেরকমভাবে মনে কোনো জায়গায় রাতে যে 2টো টাকার জন্য গাড়ি চালাবো সেই ভয়টা কিন্তু খুব কাজ করতো। তারপরেও ভাবলাম না, ঠাকুরের নাম নিয়ে নিয়ে যাচ্ছি। এবার যেই জায়গায় উনি নামবে অ্যাড্রেস বলেছেন, ঠিক ওখানটা আমি গিয়ে দাঁড়াই। তখন ঘড়িতে আমার পুরো আমি টাইম দেখি, ঘড়িতে বাজে হচ্ছে 1টা 15। ওই সময় অনেকটা দূরত্ব, আমি আগেই বললাম ভেতরে, তো নালে 300 টাকা তো উনি দেবেন না। তো আমি ওখানে যখন ওনাকে নিয়ে গিয়ে দাঁড়াই, তখন দেখি আমি দাঁড়িয়ে রয়েছি সিম্পল, আমি গাড়ির মধ্যে বসে রয়েছি, যে ভদ্রমহিলা নামবে আমাকে টাকা দেবে, সে ভদ্রমহিলা আমার গাড়ি দিয়ে আর নামবে না। আমি বসে রয়েছি, হট করে পেছনে তাকাবো, আমার ঠিক
মানে মন চাইছে না পেছনে দেখার। আমি জানি তো উনি তো নামবে, ওনার বাড়ি এখানে। দেখছি প্রায় 2 থেকে 3 মিনিট অতিক্রম হয়ে গেছে, কিন্তু সেই মহিলা আমার গাড়ি থেকে নামছে না। আমি তখন বাধ্য হয়ে যখন ঘেটিটা পেছনে ঘোরাই, তখন দেখলাম গাড়ির পেছনে কিছুই নেই, কিছুই নেই, শুধুমাত্র একটা ব্যাগ পড়ে রয়েছে। আমি তখন ভাবলাম, আরে মহিলাটাকে আমি তুললাম, মহিলা কোথায় গেল? আর ব্যাগটা পড়ে রয়েছে, মহিলাটি কি আমি সামনে তাকিয়েছিলাম নেবে চলে গেল ব্যাগটা ফেলে? আমি ব্যাগটা না ধরে সাথে সাথে গাড়ি থেকে কিন্তু নামি, নেবে দু সাইডে সামনে পেছনে দুদিকে কিন্তু দেখছি আমি মহিলাটি কোথায় গেল। নিশ্চয়ই উনি নেবে তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু উনি আমাকে ভাড়া দিল না, আর ব্যাগটাও রেখে দিয়ে গেছে। তো আমি এই চিন্তায় আমি ওখানে না মানে হতভম্ব হয়ে গেছি যে আমার সাথে কি হলো, মহিলাটি কোথাও উধাও হয়ে গেল। এই তো মহিলাটিকে আমি পিছনের সিটে বসিয়ে নিয়ে আসলাম, তখন আমি কি করব কিছু উপায় না পেয়ে। আর রাস্তায় ওই তখন কোনো লোকজনও নেই, আমি কাকে কি বলবো। প্রায় আমি ওখানে আরো 10 মিনিট অপেক্ষা করি, রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি, দেখি আমাকে দেখে কুকুর চিল্লাচ্ছে। আমি ভাবলাম না, এখানে আমার সত্যি কথা বলতে কোনো পাড়া না, আর আমার এখানে কোনো এরকম জানাশোনা লোকজন নেই। যদি অন্য কোনো কেসে ফেঁসে যাই, কারণ কলকাতায় তখন একটা মানে ব্যাপক খারাপ জিনিস চলছে, তখন আমি কি করলাম গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু সোজা যেখানে আগুন ধরিয়ে বসেছিলাম আমাদের যে অটো স্ট্যান্ড, ওখানে আমি এসে আবার দাঁড়াই। দাঁড়ানোর পর বাড়ি যাব কি, মানে আমার সাথে যে কি ঘটলো আমি সেই জিনিসটাকে রিলেটই করতে পারছি না। আমি বুঝতে পারছি না যে আমার সাথে হলোটা কি। মহিলাটি গেল, কথা বললো, মহিলাটি নামলো কোথায়? আমার গাড়ি তো ভালো স্পিডে আমি নিয়ে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি ফেলে নিয়ে আমি রাতের বেলা বাড়ি যাব, যত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তাহলে বউটি তো নেমে যাওয়ার মতো কোনো উপায় নেই, তাহলে গেল কোথায়? আমি ওই জিনিসটা কোনোভাবে মেলাতেই পারছি না। চুপ করে গাড়িতে বসে আছি, হট করে ভাবলাম যে না, ব্যাগটা তো ফেলে গেছে, তাহলে তো মহিলাটি উঠেছিল গাড়িতে, মানে আমি বুঝতেই পারছি না আমার সাথে কি ঘটে গেল। তখন আমি গাড়ি থেকে নামলাম, নেমে পেছনের সিটে আসি, এসে উঠে বসি। ঠান্ডা তো প্রচণ্ড লাগছে, এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। উঠে এসে আমি ব্যাগটা ধরবো না করতে করতে ধরলাম একটা লাল রঙের ছোট্ট একটা কাপড়ের ব্যাগ, চেন দেওয়া। তো চেনটাকে আমি আস্তে করে যখন খুলি, দেখলাম তার মধ্যে ভর্তি টাকা। আমার সেই টাকা দেখে মানে সত্যি কথা বলতে আমি হাসবো কি তখন কাঁদবো কি তখন অন্য কিছু ভাববো, আমার মাথায় আর কোনো চিন্তা না এসে আমি ওই টাকার ব্যাগটাকে কোলের মধ্যে নিয়ে সোজা বাড়ি। যখন আমি বাড়ি ঢুকি তখন আনুমানিক 3টে বেজে গেছে। তো যেতে বউ বলল, কি ব্যাপার তুমি এত রাতে কি করছিলে বাইরে, এখনো কি রাস্তায় লোক থাকে? তো দেখলাম মা উঠে আসলো, মা বললো, কি রে বাবু কোনো ঝামেলা হয়েছে নাকি, থানায় ছিলিস? আমি বললাম না না ওরকম কিছু না, চলো চলো ঘরে চলো। দিয়ে যখন ঘরে যাই আমার বউ আমাকে বলল যে দেখো রুটি আছে, আজকে রুটি করেছি, ঠান্ডায় আর ভাতটা রাখিনি, ভাতটা আমি খেয়ে নিয়েছি, তুমি রুটিটা খেয়ে নাও। আমি বললাম আমি কিছু খাবো না, আমি এখন ঘুমাবো। অ্যাকচুয়ালিও ঘুমও আমার আসবে কিনা আমি জানি না, কিন্তু আমার বিষয়টা হচ্ছে ওই যে টাকার ব্যাগটা, যে এতগুলো টাকা বউটি কোথায় গেল, কে ছিল যে আমাকে এতগুলো টাকা দিয়ে চলে গেল, মানে আমি সেই জিনিসটাই ভাবছি মনে মনে। তো সেখানে গিয়ে আমি শুয়ে পড়ি, টাকার ব্যাগটা কিন্তু আমার কাছে রয়েছে, আমি কাউকে বাড়িতে বলিনি। আমি যখন শুয়ে পড়ি তো ব্যাগটাকে আমি আমার লেপের ভেতরে নিয়ে শুয়েছি। তা আমার বউ আমাকে বলছে যে দেখো একটু পরে তো ভোর হয়ে যাবে, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, তুমি ঘুমাও, বুঝেছো? আমি একটু পরে উঠে ঘরের কাজটা করি, আর তো তো ভোর হতেই গেল, তুমি তো আসলে পুরো ভোর করে, আর কি শোবে বলো তো? তা আমি বললাম কি, যাও 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 কাজ করো, যাও আমাকে শুতে দাও। আমি তো শুইনি, আমি ওই টাকার ব্যাগটাকে জড়িয়ে এক সাইড হয়ে চুপ করে শুধু ভাবছি যে আমার সাথে কি ঘটলো। এবার ওই ব্যাগে কত টাকা আছে কি আছে ওইটাই আমার মনে একটা কৌতূহল কাজ করছে, যে ওই ব্যাগের মধ্যে কত টাকা রয়েছে। আর মানে আমি অনেক কিছু চিন্তা করছি, করতে করতে আমি একটা সময় গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়ি। যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখলাম আমার বাড়িতে রীতিমতো হট্টগোল পড়ে গেছে। হট্টগোল হচ্ছে কারণ আমার বউ
ওই ব্যাগ থেকে কিছু টাকা পড়ে গেছে নিচে, সেটা জানাজানি হয়ে গেছে যে আমার কাছে এত টাকা রয়েছে। যখন আমি উঠলাম আমাকে তখন বাবা মা সবাই সামনে দাঁড়িয়ে বললো, রাতের বেলা তুই কি কাজ করলি, কোথায় গেছিলিস, এত টাকা। আর সত্যি কথা বলতে আমরা তো সেরকমভাবে খুব একটা পয়সাওয়ালা না, আমাদের কাছে অতগুলো টাকা একসাথে থাকা মানে একটা চিন্তার বিষয়, আমাদের সেটা কোনো সুখের বিষয় না। তো আমার বাবা মা সত্যি চিন্তায় পড়ে গেছে, মা কান্নাকাটি করছে, তুই রাতে কি করে এসছিস বল। কারণ তখন কলকাতা শহরে অনেক রকম খবর যেটা টিভিতে নিউজ পেপারে শোনা যাচ্ছে। আমি তখন মাকে বাবাকে বললাম, তোমরা যেটা ভাবছো খারাপ কিছু না, শোনো, আমার রাতের বেলা যখন সবাই মিলে বসেছিলাম, রাত হতে ভাড়া না পাওয়াতে সবাই যখন বাড়ি চলে যায়, আমিও বাড়ি আসবো বলে বসেই ছিলাম। ভাবলাম একটা যদি ভাড়া পাই মেরে দিয়ে চলে যাবো, কারণ রাতে কিন্তু ডবল ভাড়া নেওয়া যায়। সেরকমই একটি বউ আমার গাড়িতে আসে, এসে আমাকে বলে একটি জায়গায় যাওয়ার জন্য। তো সেই জায়গায় আমি যাই। যখন আমি সেই বউটিকে নামানোর জায়গায় যাই, তার ঠিকানা মতো ওখানে কিন্তু বউটি নামেনি। আমি যখন পেছনে ঘুরে দেখি তখন বউটি ছিল না। কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করি, কিন্তু সে না থাকায় আমি যখন ঘুরে আমার স্ট্যান্ডে আবার আসি, তখন আমি ব্যাগটা খুলে দেখি ব্যাগের মধ্যে টাকা। আমি সেইটা দেখে চলে আসি বাড়ি। কি উপায় করব বলো, আমার কি ছিল করণীয়? ওই রাতের বেলা কি আমি ওই টাকা নিয়ে থানায় যেতাম? গেলে তো আমি ফেঁসে যেতাম, কারণ তখন যা চলছে চারপাশে, ফালতু ঝামেলার মধ্যে ফেঁসে যেতাম। আর সব থেকে বড় কথা, ওই টাকা কে দিয়েছে, কার কাছ থেকে এসেছে, সেই মহিলার মুখ পর্যন্ত আমি দেখিনি। তাহলে আমি থানায় গিয়ে কি বলতাম? তখন আমার বাবা আমার মা তখন বলল যে দেখ, হয়তো ভগবান তোকে দিয়ে গেছে, এটা আশীর্বাদ তোর। বিশ্বাস করবে না, আজকে এই ঘটনাটা আমি তোমাদেরকে শোনাচ্ছি, সেই দিনের পর থেকে আমার জীবন সত্যি পরিবর্তন হয়ে গেছে। আদৌ আমি জানি না সেটা কোনো ভৌতিক বিষয় ছিল, কি কোনো দৈবিক, কি কোনো অলৌকিক, কি ছিল। সেই মহিলাটি আদেও কোনো মানুষ ছিল না কোনো অশরীরী ছিল। আমি জানি না সে কোনো ভগবান ছিল কি কোনো প্রেতাত্মা ছিল। তবে আমার জীবনে এই জিনিসটা ঘটে। আস্তে আস্তে সময়ের ব্যবধানে এই কথাটা কিন্তু গোপন থাকেনি, সবাই জানতে পারে। কারণ আমি তারপরে দুখানা অটো আমি নিজে বের করি। তারপরে আমি একটা জায়গায় জমি কিনি, পরে পরে আমি সেই অটো চালিয়ে চালিয়ে সেই জমিতে বাড়িও করি। আজকে সেই জমিতেই আমি বাড়ি করে রয়েছি। আমার আজও দুটো অটো আছে, তবে আমি এখন আর অটো চালাই না। আমি একটা দোকান ভাড়া নিয়ে দোকানদারি করি, আমার বউও সাথে থাকে। এটাই ছিল আমার ছোট্ট একটা সত্য ঘটনা, যা আমার জীবনে বহু বছর আগে ঘটে গেছে। ঘটনাটা তোমাদের কেমন লাগলো? তো দর্শক বন্ধু, আজকের ঘটনাটা দারুণ, কিন্তু অদ্ভুত একটা ঘটনা না? আমাদের সাথে কেন হয় না তাই ভাবি। যাই হোক, ঘটনাটা দেখো, আমাদের যে ভাই ঘটনাটা শেয়ার করে, সে কিন্তু নিজেও সেই বউটির মুখ কিন্তু দেখেনি, আদৌ বউটি কে ছিল। তবে আমাদের যে ভাই ঘটনা শেয়ার করে, উনি বলেন যে হয়তো কোনো ভালো জিন ছিল। আমার এই গরিব, আমার এই কষ্ট, আমি সব সময় ঠাকুরকে ডাকতাম, হতে পারে কোনো ভালো জিন, সে একটা মহিলার রূপ ধরে আমাকে টাকাগুলো দিয়ে গেছে। যাই হোক, তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। হয়তো আজকের ঘটনাটা ভয়ে আমি ঠিক মতো তোমাদের দিতে পারলাম না, কারণ আমার কাছে ঘটনা যেরকম আসে আমি সেরকমই তোমাদের শেয়ার করি। সেটা অলৌকিক হোক, দৈবিক হোক, অথবা ভৌতিকই হোক। যাই হোক দর্শক বন্ধু, আজকে আসবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কারণ তোমরা জানো শরীরটা খুব একটা ভালো নেই। তবুও ঘটনা আছে, আমি তোমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করে দিচ্ছি একে একে। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। যেতে যেতে ঠিকানাটা বলে যাব ঘটনা পাঠানোর। সোনাবর্ষা 14 হচ্ছে আমার ইনস্টা আইডি, ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও। আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। আজকে আসছি, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।